ইউটিলিটি সম্পর্কে একটু ধারণা দিয়েছি, যেখানে কার্ডিনাল অর্ডিনাল ইউটিলিটি সম্পর্কে আমরা ধারণা নিয়েছিলাম। তারপরে মোট উপযোগ কাকে বলে, প্রান্তিক উপযোগ কাকে বলে, গত ক্লাসের একটু হাইলাইটস করে আমরা আবার পরের ক্লাসে চলে যাব। তো আমরা গত ক্লাসে স্টুডেন্ট আরো আসুক, এর মধ্যে আমরা গত ক্লাসের একটু আলোচনা শুরু করে দিই। গত ক্লাসে আমরা পড়ছিলাম যে উপযোগ কাকে বলে। আমরা বলেছিলাম উপযোগ হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে একজন বক্তা একজন বক্তা একটা দ্রব্যের যে অন্তর্নিহিত গুণ যে যা মানুষের অভাব পূরণের ক্ষমতা রাখে। হ্যাঁ, অর্থাৎ দ্রব্যের এমন একটি অন্তর্নিহিত গুণ যেটা মানুষের অভাব পূরণের ক্ষমতা রাখে, এক কথায় তাকে উপযোগ বলে, যেটাকে ইংলিশে বলা হয় এবিলিটি টু স্যাটিসফাই হিউম্যান ওয়ান্টস, বা মানুষের অভাব পূরণের ক্ষমতা। প্রত্যেকটা দ্রব্যের মানুষের অভাব পূরণের ক্ষমতা রাখে, সেটা নেগেটিভ হোক বা পজিটিভ হোক, দুই ধরনের দিকে হতে পারে। ঠিক আছে, পপসি এখানে আঁকাকি, তুমি তো আঁকাকি করবো না, ঠিক আছে? তোমার ওই যে ইয়ের দাগ আমার ইয়েতে চলে আসতেছে। তাহলে আমরা ওখানে বলছি উপযোগ দুই ধরনের হয়, কার্ডিনাল অর্ডিনাল। হ্যাঁ, আমি ভাবছি স্ক্রিন বড় হবে। বুঝি নাই, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। স্যার ও হ্যাঁ। ও ভাবছে স্ক্রিন বড় হবে, ও এর জন্য আঁকাআঁকি করতেছে। আচ্ছা, স্ক্রিন ও তোমাদের আমি মানে স্ক্রিন করার আছে জুম তোমাদের এমনি, আমি কি আরেকটু বড় করব না? দেখা যাচ্ছে তো নাকি? না স্যার, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা কার্ডিনাল ইউটিলিটি বলছি যেটা উপযোগ পরিমাপ করা যায় সংখ্যার মাধ্যমে, অর্থের মাধ্যমে, বা উপযোগের পরিমাপ হচ্ছে ইউটিল। হ্যাঁ, যে কোনো উপায়ে উপযোগকে পরিমাপ করা যায়, সেটা অর্থের মাধ্যমে হতে পারে, সংখ্যার মাধ্যমে হতে পারে, বা সেটা ইউটিল যে পরিমাপক সেই ইউটিলের মাধ্যমে হতে পারে। আর অর্ডিনাল ইউটিলিটি যেটা উপযোগকে পরিমাপ করা যায় না, যেটাকে আমরা বলতে পারি উপযোগকে শ্রেণী বিন্যাস করা যায় বা স্তর বিন্যাস করা যায়। অর্থাৎ এক্স্যাক্টলি আমরা উপযোগ কতটুকু ভোগ করে, একটা দ্রব্য ভোগ করে কতটুকু উপযোগ পাবো এটা বলতে পারবো না, তবে আমরা দুই তিনটা আম ভোগ করলে প্রথম আম থেকে দ্বিতীয় আম, দ্বিতীয় আম থেকে প্রথম আম, অর্থাৎ কোনটাতে বেশি কোনটাতে কম এটা বলতে পারবো। কতটুকু বেশি কতটুকু কম এটা আমরা বলতে পারবো না, অর্থাৎ অর্ডিনাল ইউটিলিটি। আমরা কার্ডিনাল অর্ডিনাল ইউটিলিটির উদাহরণ পার্থক্য দেখেছি। এরপরে আমরা মোট উপযোগ বলছি একটা নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা একটা দ্রব্যর বিভিন্ন একক ভোগ করে যে উপযোগ পায় তার সমষ্টি হচ্ছে মোট উপযোগ। আমি আবার বলতেছি, একটা নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা একটি দ্রব্যের একটা নির্দিষ্ট সময় অবশ্যই উল্লেখ থাকতে হবে, তারপরে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে যে উপযোগ পায় তার সমষ্টিকে মোট উপযোগ বলে। যেটাকে আমরা মনে করি যে এখানে একটা উদাহরণ দিয়েছি, যদি এক্স একটা দ্রব্য হয় এবং এক্স দ্রব্যে সে যদি x1 x2 xt এভাবে xn পর্যন্ত অসংখ্য দ্রব্য ভোগ করে একটা নির্দিষ্ট সময়ে, তাহলে ওখান থেকে যদি সে u1 u2 u3 এভাবে un পর্যন্ত উপযোগ পায়, তাহলে আমরা মোট উপযোগকে এভাবে চিহ্নিত করতে পারি যে টোটাল ইউটিলিটি ইকুয়াল টু সামেশন u1 ইন্টু xi। ঠিক আছে, অর্থাৎ ইউ উপযোগকে xi এর সাথে গুণ করে সাম করে দিলে আমরা টোটাল ইউটিলিটি পেয়ে যাই। ঠিক আছে, আর এরপরে মার্জিনাল ইউটিলিটি আমরা বলছি, মার্জিনাল বা প্রান্তিক উপযোগ হচ্ছে যে অতিরিক্ত এক একক ভোগ করার জন্য যে অতিরিক্ত উপযোগ পায়। হ্যাঁ, এটাকে দুই তিন উপায়ে সংজ্ঞায়িত করা যায়। একটা দ্রব্যের অতিরিক্ত একক ভোগ করার ফলে যে অতিরিক্ত উপযোগ পায় সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ, অথবা দ্রব্যের ভোগ বৃদ্ধির ফলে মোট উপযোগের যে পরিবর্তন সেটাকে বলা হয় প্রান্তিক উপযোগ। এখানে যেমন নির্দিষ্ট সময় একটি দ্রব্যের অতিরিক্ত একক ভোগ বাড়লে মোট উপযোগ যে পরিবর্তন হয়, ঠিক আছে, তাকে প্রান্তিক উপযোগ বলে, অথবা দ্রব্যের অতিরিক্ত একক ভোগ থেকে প্রাপ্ত উপযোগকে প্রান্তিক উপযোগ বলে। অন্যভাবে বলা যায়, কোনো দ্রব্যের ভোগের পরিমাণ পরিবর্তনে ওই দ্রব্যের মোট উপযোগের যে পরিবর্তন হয়। উদাহরণ দিলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। যেমন মোট উপযোগের পরিবর্তনকে আমরা দ্রব্যের ভোগের পরিবর্তন ডেল টিইউ ডিভাইড বাই ডেল কিউ, এটা তোমরা পড়ে আসছো ম্যাথের মধ্যে, এগুলো পড়ছো। ডেল টিইউ মানে মোট উপযোগের পরিবর্তন ডিভাইড বাই ডেল টিইউ, এটা হলো সমীকরণের সাহায্যে আমরা মার্জিনাল ইউটিলিটিকে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন অফ টোটাল ইউটিলিটি, অর্থাৎ
মোট উপযোগ ফাংশনকে যখন প্রথম মাত্রা অন্তঃকরণ করা হবে তখন যেই মানটা পাওয়া যাবে সেটা হবে মার্জিনাল ইউটিলিটি। ঠিক আছে, এভাবে প্রথম মাত্রার অন্তঃকলনটাই হচ্ছে মূলত প্রান্তিক উপযোগ। টোটাল ইউটিলিটিকে অন্তঃকরণ করলে প্রথম মাত্রা অন্তঃকরণ করলে যে মান পাওয়া যাবে সেটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। তো এখানে আমরা টোটাল ইউটিলিটির পরিবর্তন এবং ভোগের পরিবর্তন, কিউ মানে এখানে পরিমাণ আর ডেল মানে পরিবর্তন, ভোগের পরিবর্তন, এই দুইটার অনুপাতকে আমরা মার্জিনাল ইউটিলিটি। উদাহরণ দিলে একজন ভোক্তা 3টি কমলা লেবু ভোগ করে 8 একক মোট উপযোগ লাভ করে, 4টি কমলা লেবু ভোগ করে 10 একক মোট উপযোগ লাভ করে। তাহলে এখানে প্রান্তিক উপযোগ কি হবে? প্রান্তিক উপযোগের সংজ্ঞায় আমরা বলছি কি, মোট উপযোগের পরিবর্তন ডিভাইড বাই ভোগের পরিবর্তন। তাহলে এখানে ভোগের পরিবর্তন হচ্ছে 3 একক থেকে 4 একক, তার মানে ভোগের পরিবর্তন হচ্ছে 1 একক। ঠিক আছে, আর মোট উপযোগের পরিবর্তন হচ্ছে 8 থেকে 10, তার মানে 10 থেকে 8 বাদ দিলে থাকে 2, তার মানে মোট উপযোগের পরিবর্তন হচ্ছে 2 আর ভোগের পরিবর্তন হচ্ছে 1। ঠিক আছে, তাহলে 2 কে 1 দিয়ে ভাগ করলে থাকে কত? 2। তার মানে আমাদের প্রান্তিক উপযোগ হচ্ছে এখানে 2। প্রান্তিক উপযোগ হচ্ছে কত? 2। অর্থাৎ মোট উপযোগকে প্রান্তিক উপযোগের পরিবর্তন দিয়ে ভাগ করলে যে মানটা পাই সেটা হচ্ছে মোট উপযোগকে ভোগের পরিবর্তন দিয়ে ভাগ করলে এই যে 2/1 ইকুয়াল টু 2 একক, এটা হচ্ছে প্রান্তিক উপযোগ। তো এটা আমরা কেমনে পাইছি? যে যেখানে ভোগের পরিবর্তন হচ্ছে 4 - 3 সমান সমান 1, মানে 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে 1 দিয়ে 2 কে ভাগ করলে 2। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ। এখানে 1 একক পরিবর্তনটা মূলত ভোগের ক্ষেত্রে 1 একক করে পরিবর্তন করা হয়, এই জন্য প্রান্তিক উপযোগ হচ্ছে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের পরিবর্তন। আচ্ছা, এটা তোমরা ফার্স্ট ইয়ারে পড়ছো আমরা, তাহলে আমরা এখানে শেষ করছি। এরপর আমরা আজকে নতুন একটা ক্লাস আমরা শুরু করছি। নতুন ক্লাস হচ্ছে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এটা তোমাদের বইতে তোমরা এই যে বইটা, এই বইটা তোমরা কি ক্রয় করছো নাকি? এটা দেখা যাচ্ছে কিনা? ইন্টারনেট কানেকশন আনস্টেবল কেন দেখাচ্ছে? তোমাদের বইতে তোমরা এটা পাবা, আমার বইতে আসে 7 নম্বর পেজে। 7 নম্বর পেজে আছে, 7 নম্বর পেজে এই চ্যাপ্টারটা পাবা, এই টপিকসটা পাবা, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। আর একটু বড় করে দিলে মনে হয় ভালো হবে। ঠিক আছে, স্টুডেন্ট আর কোথায়? আমাদের মাত্র 12 জন স্টুডেন্ট আসছে, গত ক্লাসে তো আরো স্টুডেন্ট ছিল। শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, তোমরা পাশাপাশি এই এই যে যেমন ইসরাত জেরিন ওর রোল নাম্বারটা লিখে দিছে। ঠিক আছে, তোমরা পাশাপাশি তোমাদের রোল নাম্বারটা লিখে দিবা। তাহলে তোমাদেরকে একটু চিহ্নিত করতে আরো সুবিধা হবে আর কি। যারা রোল নাম্বার লেখো নাই তারা নামের পাশাপাশি এই যে ইসরাত জেরিন 2241, তারপরে তোমার সামান্তা লিখছে তোমার রোল নাম্বার, এই যে মৌমিতা লিখছে 2259। তো যারা নাম লিখছো তারা পাশাপাশি রোল নাম্বারটা লিখে দিবা। আচ্ছা, তাহলে দেখো আমরা আজকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যকার একটা সম্পর্ক, আমরা মোট উপযোগ কাকে বলে আমরা বলেছি, প্রান্তিক উপযোগ কাকে বলে আমরা বলেছি, এখন উভয়ের মধ্যকার একটা সম্পর্ক এখানে আমরা টেবিলের মধ্যে দেখাচ্ছি। দেখো, এটা তোমাদের বইতে আছে, 7 নম্বর পেজে দেখে নেবা। কোন দ্রব্যের প্রত্যেক একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে বলা হয় মোট উপযোগ। অর্থাৎ একটা দ্রব্য একটা নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা বিভিন্ন দ্রব্য ভোগ করে, ওই দ্রব্যগুলা সবগুলা থেকেই
যদি আমরা সবগুলোর প্রাপ্ত উপযোগকে যদি সমষ্টি করি বা যোগ করি তাহলে আমরা মোট উপযোগ পাবো। আবার অতিরিক্ত একক, এক একক দ্রব্য ভোগের ফলে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাই হচ্ছে প্রান্তিক উপযোগ। অর্থাৎ কেউ 3টা আম ভোগ করলো, 3টা আম ভোগ করে মোট উপযোগ পেল 30 একক, ঠিক আছে। এখন চতুর্থ আরেকটা আম ভোগ করলো, ওখান থেকে যদি 5 একক পায় তাহলে মোট উপযোগ হবে 35 একক আর প্রান্তিক উপযোগ হবে 5 একক, ঠিক আছে। অর্থাৎ একবারে শেষ একক থেকে শেষ এককটা, প্রান্তিক মানে সীমা শেষ, তাহলে শেষ একক থেকে যে উপযোগ পায় সেটাই হচ্ছে মূলত প্রান্তিক উপযোগ, ঠিক আছে। তাহলে সে যদি প্রথম একক একটা দ্রব্য ভোগ করে, এক একক দ্রব্য ভোগ করে, তখন ওইটাই প্রান্তিক উপযোগ, ওইটাই মোট উপযোগ প্রথম এককের ক্ষেত্রে। 2 people entered the waiting room. আচ্ছা, তাহলে আমরা এখন টেবিলটা দেখো। টেবিলে আমরা দেখতে পাচ্ছি দ্রব্যভোগের পরিমাণ, মোট উপযোগ যেখানে ইউটিল, এবং প্রান্তিক উপযোগ ইউটিল। ইউটিল মানে উপযোগের পরিমাপক। প্রথম একক, দ্বিতীয় একক, তৃতীয় একক, চতুর্থ একক, পঞ্চম একক, ষষ্ঠ একক, সপ্তম একক। প্রথম একক ভোগ করে 25 ইউটিল উপযোগ পায় একজন ভোক্তা। দ্বিতীয় একক ভোগ করে 45, তৃতীয় একক ভোগ করে 60, চতুর্থ একক ভোগ করে 70, পঞ্চম একক ভোগ করে 75, ষষ্ঠ একক ভোগ করে 75 এবং অষ্টম একক ভোগ করে 70 ইউটিল উপযোগ পাচ্ছে। এটা হচ্ছে মোট উপযোগ, ঠিক আছে। তাহলে প্রান্তিক উপযোগ দেখা যাচ্ছে প্রথম একক দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ সমান, কারণ এটাই প্রান্তিক, এটাই তার মোট। এক একক দ্রব্য ভোগ করলে যেটা মোট উপযোগ সেটাই প্রান্তিক উপযোগ। এখন যখন দ্বিতীয় একক দ্রব্য ভোগ করে তখন মোট উপযোগ হচ্ছে 45 আর প্রান্তিক উপযোগ হচ্ছে 20। এটা কিভাবে আমরা পেলাম? এটা পেলাম এই মোট উপযোগ, যে সূত্র আমরা দেখছি যে মোট উপযোগ হচ্ছে 45 থেকে 25 বাদ দিলে যেটা থাকে এটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। যেহেতু আমাদের পরিবর্তনটা 1, পরিবর্তনটা 1 করে, তাহলে আমাদের ওই মোট উপযোগের পরিবর্তনকে প্রান্তিক উপযোগের পরিবর্তন এখানে হচ্ছে 1 থেকে 2। দ্বিতীয় একক থেকে প্রথম একক বাদ দিলে থাকে আমরা 1 একক ভোগ করছি, তাহলে 1 একককে এখানে আমাদের মোট উপযোগের পরিবর্তন হচ্ছে 45 মাইনাস 25, তাহলে 20। তাহলে 1 দিয়ে 20 কে ভাগ করলে 20, ঠিক আছে। যেহেতু আমাদের এককগুলা ভোগের পরিমাণটা পরিবর্তন হচ্ছে 1 1 করে, সেই জন্য এই দুইটার পরিবর্তনটাই মূলত আমাদের প্রান্তিক উপযোগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে তৃতীয় একক ক্ষেত্রে সে ভোগ করে 60 একক, মোট উপযোগ হচ্ছে 60 একক, প্রান্তিক উপযোগ হচ্ছে 60 থেকে 45 বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে 15 একক। এভাবে আমরা দেখতেছি মোট উপযোগ বাড়ছে এবং প্রান্তিক উপযোগ হ্রাস পাচ্ছে। মোট উপযোগ বাড়ছে, প্রান্তিক উপযোগ হ্রাস পাচ্ছে, তবে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ছে। যে আমরা এই প্রান্তিক উপযোগের তাকালে এই প্রান্তিক উপযোগটাই মূলত মোট উপযোগ বাড়ছে, তাহলে আমরা দেখতেছি প্রান্তিক উপযোগ কমতেছে, মোট উপযোগ বাড়তেছে, তবে বাড়ার হারটা ক্রমহ্রাসমান। কারণ ক্রমহ্রাসমান আমরা দেখতেছি এখান থেকে যে 20, 25, 20, 15, 10, 5, 0 এবং -5, অর্থাৎ অনেক সময় মোট উপযোগ। তাহলে আমরা মোট উপযোগ সর্বোচ্চ হচ্ছে কোথায়? ষষ্ঠ একক যখন ভোগ করি তখন আমরা দেখি মোট উপযোগ সর্বোচ্চ এখানে, তখন প্রান্তিক উপযোগ 0 হয়। যেখানে মোট উপযোগ সর্বোচ্চ সেখানে প্রান্তিক উপযোগ 0। এরপরে সপ্তম একক ভোগ করলে মোট উপযোগ আর বাড়ার কোনো সুযোগ নাই, মোট উপযোগ হ্রাস পাচ্ছে এবং প্রান্তিক উপযোগ তখন নেগেটিভ হয়ে যাচ্ছে। কারণ আমরা ডিসইউটিলিটি, এটাকে বলা হয় ডিসইউটিলিটি বা কারণ অনেক সময় যখন আমরা আমাদের ধারণার মানে সাধ্যের বাইরে খেয়ে ফেলি তখন সেটা আমাদের অন্যদিকে মনে নেয়, অর্থাৎ আমাদের ইউটিলিটি থেকে ডিসইউটিলিটিতে রূপ নেয়, ঠিক আছে। তো তদ্রূপ এখানেও আমাদের তা আমরা দেখতেছি যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে একটা সম্পর্ক আছে। মোট উপযোগ বাড়ে এবং মোট উপযোগ এক পর্যায়ে সর্বোচ্চ হয়, তখন প্রান্তিক উপযোগ 0 হয়। মোট উপযোগ যখন বাড়ে তখন প্রান্তিক উপযোগ কমে, মোট উপযোগ হ্রাসমান হারে বাড়ে, প্রান্তিক উপযোগ সবসময় হ্রাস পায়। মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় প্রান্তিক উপযোগ তখন 0 হয়। মোট উপযোগ যখন সর্বোচ্চর পরে যখন ভোক্তা আরো দ্রব্যের ভোগ বাড়ায় তখন
মোট উপযোগ হ্রাস পেতে থাকে তখন প্রান্তিক উপযোগ নেগেটিভ বা ঋণাত্মক হয়ে যায়। এটা বর্ণনাটা আমরা এইভাবে দেখেছি যে দ্রব্যের এককগুলো থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি হলো মোট উপযোগ এবং অতিরিক্ত এক এককের উপযোগ হলো প্রান্তিক উপযোগ। দ্রব্যটি ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে, এগুলা জাস্ট ওই চারটায় বর্ণনা, তোমরা এই আমরা তোমাদের ইয়েতে শেয়ার করব, তখন তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? যে আমরা 1 নম্বরে যে প্রথম একক দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ পরস্পর সমান, অর্থাৎ 25 ইউটিল। আমরা এখানে দেখেছি যে প্রথম একক দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগ প্রান্তিক উপযোগ সমান। এরপরে ভোগের পরিমাণ যতই বাড়ছে দ্বিতীয় থেকে পঞ্চম পর্যন্ত, যে দ্বিতীয় থেকে পঞ্চম পর্যন্ত ভোগের পরিমাণ যতই বাড়ছে মোট উপযোগ বাড়ছে, ঠিক আছে? তবে ক্রমহ্রাসমান হারে কিভাবে? এই যে 20, 15, 10 এখান থেকে আমরা দেখতেছি, কারণ এই প্রান্তিক উপযোগ যে যতটুকু হ্রাস পাচ্ছে মোট উপযোগ অতটুকু হ্রাস পাচ্ছে। তার মানে প্রান্তিক উপযোগ বাড়ছে, মোট উপযোগ বাড়ছে, তবে ক্রমহ্রাসমান হারে বাড়ছে, যেটা প্রান্তিক উপযোগ থেকে আমরা দেখতে পাচ্ছি। এটাই বলছে এখানে যে ভোগের পরিমাণ যতই বাড়ছে দ্বিতীয় থেকে পঞ্চম একক মোট উপযোগ বাড়ছে, তবে ক্রমহ্রাসমান হারে, কিন্তু প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পাচ্ছে। প্রান্তিক উপযোগ সবসময় হ্রাস পাচ্ছে, যে 25 থেকে 20, 20 থেকে 15, 15 থেকে 10, 10 থেকে 5, 5 থেকে 0, 0 থেকে -5 বা নেগেটিভ। 3 নম্বর হচ্ছে ষষ্ঠ একক দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগ সর্বোচ্চ, অর্থাৎ আমরা যখন ষষ্ঠ একক দ্রব্য ভোগ করি তখন আমাদের মোট উপযোগ হচ্ছে 75, অর্থাৎ এখানেও 75, এখানেও 75, কিন্তু আমরা পঞ্চম এককে সর্বোচ্চ বলি নাই কেন? কারণ আমরা দেখতেছি পঞ্চম এককে দেখেছি আমরা প্রান্তিক উপযোগ কমেছে 5 একক, ঠিক আছে? কিন্তু ষষ্ঠ এককে দেখে আর প্রান্তিক উপযোগ কমার আর সুযোগ নাই, ওখানে শূন্য হয়ে গেছে। তার মানে এটাই হচ্ছে সর্বোচ্চ, ঠিক আছে? ষষ্ঠ এককে মোট উপযোগ সর্বোচ্চ, তখন প্রান্তিক উপযোগ শূন্য, শূন্য, ঠিক আছে? সপ্তম একক দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগ কমে যাচ্ছে, এই অবস্থায় প্রান্তিক উপযোগ নেগেটিভ বা ঋণাত্মক হয়ে যায়। এটা আমরা দেখতেছি, প্রান্তিক উপযোগ নেগেটিভ ঋণাত্মক হয়ে গেছে। জিনিসটা চিত্রের মাধ্যমে আমরা এভাবে দেখাতে পারি, যে চিত্রের মাধ্যমে একটা চিত্রের মাধ্যমে আমরা এভাবে বিষয়টা ব্যাখ্যা করতে পারি। চিত্রে ভূমি অক্ষে আমরা দুইটা চিত্র দেখেছি, এটা ক চিত্র, এটা খ চিত্র, ঠিক আছে? ক চিত্রে আমরা ভূমি অক্ষে দেখাচ্ছি দ্রব্যের পরিমাণ, খ চিত্রে আমরা দেখাচ্ছি ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ, লম্ব অক্ষে এখানে ক চিত্রে, এই যে ক চিত্রে লম্ব অক্ষে দেখাচ্ছি আমরা মোট উপযোগ বা টোটাল ইউটিলিটি, আর খ চিত্রে আমরা দেখাচ্ছি লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি। লম্ব অক্ষকে ইংলিশে বলা হয় ভার্টিক্যাল অ্যাক্সিস, আর ভূমি অক্ষকে ইংলিশে বলা হয় হরাইজন্টাল অ্যাক্সিস, বা ভূমি অক্ষ বা হরাইজন্টাল অ্যাক্সিস, লম্ব অক্ষ বা ভার্টিক্যাল অ্যাক্সিস। এটাকে আবার এক্স অক্ষ বলা হয়, এটাকে লম্ব অক্ষকে ওয়াই অক্ষ বলে, এটাকে বলে এক্স অক্ষ, এটাকে বলে ওয়াই অক্ষ, যে কোনো নাম দিয়ে তোমরা ডাকতে পারো। আর এটা হচ্ছে আমাদের টোটাল ইউটিলিটি কার্ভ, অর্থাৎ আমরা এই যে তালিকা, এই যে তালিকাতে এই যে আমরা 25, 45, 60, 70, 75, 75, 70 এই মানগুলো যখন আমরা চিত্রে দেখাবো, আমাদের এই চিত্রটা এরকম একটা চিত্র আসবে, ঠিক আছে? যেখানে এই বি বিন্দুতে হচ্ছে এখানে মোট উপযোগ সর্বোচ্চ, অর্থাৎ একজন ভোক্তা যখন 0 থেকে বি পর্যন্ত দ্রব্য ভোগ করবে তখন তার মোট উপযোগ ক্রমান্বয়ে বাড়বে, অর্থাৎ ক্রমহ্রাসমান হারে মোট উপযোগ বাড়বে। বি বিন্দুর পরে যদি সে ভোগ বাড়ায় তখন তার মোট উপযোগ হ্রাস পাবে, অর্থাৎ বি বিন্দুর পরে সে আর উপযোগ বাড়াবে না, সে বি বিন্দু পর্যন্তই ভোগ করবে। যেহেতু 0 থেকে যখন সে ভোগ বাড়াতে থাকে, যেখানে গিয়ে তার ভোগ সর্বোচ্চ হবে সেখানে সে ভোগ বন্ধ করে দেবে, অর্থাৎ সে এই বি বিন্দু পর্যন্ত সে ভোগ বাড়াবে, ঠিক আছে? বি বিন্দুর পরে যদি ভোগ বাড়ায় তখন তার ডিসইউটিলিটি বা মোট উপযোগ হ্রাস পাচ্ছে, সেজন্য আর বি বিন্দুর পরে আর যাবে না। তো এখান থেকে আমরা দেখতেছি মোট উপযোগ যখন বাড়ছে, আমরা যখন এই বিন্দু
পর্যন্ত যদি সে ভোগ করে তখন আমরা দেখি তার মোট উপযোগ হচ্ছে কে এ পরিমাণ, কে এ পরিমাণ। এটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। এই অংশটা যদি আমরা নিচে স্থাপন করি তাহলে কে ওয়ান এ, এই যে এ বিন্দু কে ওয়ান এ পরিমাণ হচ্ছে প্রান্তিক উপযোগ, ঠিক আছে। এরপরে বি বিন্দু ভোগ করতে করতে যখন বি বিন্দুতে আসে তখন ই বি হচ্ছে তার মোট উপযোগ, যেখানে প্রান্তিক উপযোগ শূন্য, অর্থাৎ শূন্য হওয়ার কারণে প্রান্তিক উপযোগ রেখা জিরো লাইনের সাথে অর্থাৎ ভূমি অক্ষের সাথে স্পর্শক বা ছেদ করে ফেলছে, অর্থাৎ এখানে আসছে এই আরেকটা প্রান্তিক উপযোগের আরেকটা বিন্দু, ঠিক আছে। তাহলে আমরা এই যে কে ওয়ান এবং বি এই দুইটা বিন্দু যোগ করে দিয়ে যে রেখা পাই এটা হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা, যেটা আমরা এই মানগুলা দিয়ে পাবো যে 25, 20, 15, 10, 5, হ্যাঁ -5 হচ্ছে এই যে বি বিন্দুর নিচের অংশটা, এটা হচ্ছে মাইনাস, এই অংশটা মাইনাস। তো এখন আমরা এখানে আমরা সম্পর্কটা কি দেখলাম? সম্পর্ক আমরা দেখলাম যে ভোগ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ বাড়ছে, একটা সম্পর্ক। প্রান্তিক উপযোগ তখন হ্রাস পাচ্ছে, মোট উপযোগ বাড়ছে, প্রান্তিক উপযোগ হ্রাস পাচ্ছে, একটা সম্পর্ক প্রান্তিক এবং মোট উপযোগের মধ্যে। আরেকটা হচ্ছে ভোগ বাড়ছে ক্রমহ্রাসমান হারে, মোট উপযোগ বাড়ছে, ভোগ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ বাড়ছে ক্রমহ্রাসমান হারে, প্রান্তিক উপযোগ সবসময় হ্রাস পেতে থাকে। যেখানে ভোগ অর্থাৎ ভোগ বৃদ্ধির সাথে সাথে যেখানে মোট উপযোগ সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ সেখানে শূন্য, অর্থাৎ যে বিন্দুতে মোট উপযোগ সর্বোচ্চ সেখানে প্রান্তিক উপযোগ শূন্য। সর্বোচ্চ বিন্দুর পরে যখন ভোগ আরো বাড়াতে থাকে তখন মোট উপযোগ হ্রাস পায়, প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে যায়। তাহলে আমরা এখানে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে 3-4টা সম্পর্ক আমরা পেতে পাচ্ছি। একটা হচ্ছে মোট উপযোগ বাড়ে, প্রান্তিক উপযোগ কমে, মোট উপযোগ হ্রাসমান হারে বাড়ে, প্রান্তিক উপযোগ সবসময় হ্রাস পায়। মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় প্রান্তিক উপযোগ তখন শূন্য। মোট উপযোগ সর্বোচ্চ বিন্দুর পরে আরো ভোগের পরিমাণ যদি আরো বাড়াতে থাকে তাহলে মোট উপযোগ হ্রাস পেতে থাকে, তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। এই সম্পর্কটা আমরা এখানে সামারি আকারে জাস্ট চিত্রের বর্ণনা এখানে দেওয়া আছে, তোমরা চিত্রের বর্ণনাটা তোমাদের গ্রুপে আমি ভিডিওটা শেয়ার করবো, তোমরা দেখতে পারবা, অথবা পিডিএফ করে আমি আমার একটা ফেসবুক পেজে তোমাদের দিয়ে দিব। ফেসবুক পেজ থেকে তোমরা এটা ডাউনলোড করে তোমরা দেখতে পারবে, ঠিক আছে। আমার একটা ফেসবুক পেজের লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দিব, ওই লিঙ্কে তোমরা ঢুকে এই ক্লাসগুলো পাবে তোমরা ওইখানে, ঠিক আছে। আচ্ছা, আমরা এতক্ষণ যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্কটা দেখলাম, ঠিক আছে। এই সম্পর্কটা আমরা এখানে সামারি আকারে দেখাতে পারি যে মোট উপযোগ হলো প্রকৃত সকল এককের উপযোগের সমষ্টি, এবং প্রান্তিক উপযোগ হলো অতিরিক্ত একক থেকে প্রাপ্ত উপযোগ। এটা আমরা আগে বলে যাচ্ছি। সুতরাং প্রান্তিক উপযোগ হলো মোট উপযোগের একটি অংশ, অর্থাৎ মোট উপযোগ হলো আমরা বলতে একজন ভোক্তা যতটুকুলো একটা নির্দিষ্ট সময় যতগুলো দ্রব্য ভোগ করে সবগুলো থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি। আর প্রান্তিক উপযোগ হলো অতিরিক্ত একক ভোগের জন্য যে অতিরিক্ত উপযোগ পায়, বা এক একক দ্রব্যের ভোগ বাড়ালে মোট উপযোগ যতটুকু বাড়ে, বা এক একক দ্রব্যের পরিবর্তনের ফলে মোট উপযোগ যতটুকু পরিবর্তন হয়, যে কোনো উপায়ে প্রান্তিক উপযোগকে আমরা এই 3 ভাবে যে কোনো একটা ভাবে সংজ্ঞায়িত করতে পারি। তারপরে কোন দ্রব্যের ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ কি হারে বৃদ্ধি পায় তা প্রান্তিক উপযোগ প্রকাশ করে, অর্থাৎ প্রান্তিক উপযোগের দিকে তাকালে আমরা দেখতে পারবো মোট উপযোগ কি হারে বৃদ্ধি পায়, ঠিক আছে। প্রান্তিক উপযোগ হ্রাস পাচ্ছে, তার মানে মোট উপযোগ হ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং প্রান্তিক উপযোগ হলো মোট উপযোগের পরিবর্তনের হার, অর্থাৎ আমরা প্রান্তিক উপযোগ থেকে বলতে পারি যে প্রান্তিক উপযোগটা হলো মূলত মোট উপযোগের পরিবর্তনের হারটাই। তারপরে কি 3 নম্বর হলো কোন দ্রব্যের ভোগ বৃদ্ধি পেলে মোট উপযোগ হ্রাসমান হারে বৃদ্ধি পায়, কিন্তু প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। ভোগ যখন বৃদ্ধি পায়, এটা আমরা আগে বলছি। 4 নম্বর হলো প্রান্তিক উপযোগ শূন্য হওয়ার আগ পর্যন্ত মোট উপযোগ বাড়তে থাকে। প্রান্তিক উপযোগ যতক্ষণ পর্যন্ত শূন্য হয় না ততক্ষণ পর্যন্ত মোট উপযোগ কি করতে থাকে? বাড়তে থাকে। যে চিত্রে আমরা দেখছি প্রান্তিক উপযোগ যখন শূন্য হয় তখন মোট উপযোগ সর্বোচ্চ হয়,
এই যে এখানে আমরা দেখেছি প্রান্তিক উপযোগ যখন এটা হলো এমইউ রেখা, মার্জিনাল ইউটিলিটি লাইন, এখানে প্রান্তিক উপযোগ শূন্য। আমরা উপরের চিত্রে দেখতেছি এই যে এখানে মোট উপযোগ এটা হলো টিইউ বা টোটাল ইউটিলিটি লাইন, টোটাল ইউটিলিটি রেখা, এখানে মোট উপযোগ সর্বোচ্চ। তাহলে এই পয়েন্টটা এখানে প্রান্তিক উপযোগ যেখানে শূন্য, মোট উপযোগ সেখানে সর্বোচ্চ, অথবা বিপরীতভাবে এবারে বলা যায় প্রান্তিক মোট উপযোগ যেখানে সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ সেখানে শূন্য। তারপরে 6 নাম্বার হচ্ছে প্রান্তিক উপযোগ শূন্য হওয়ার পরও যদি দ্রব্যটির ভোগ অব্যাহত থাকে তাহলে মোট উপযোগ হ্রাস পায়। অর্থাৎ প্রান্তিক উপযোগ শূন্য হওয়ার পরে যদি কেউ যদি আরো ভোগ করতে থাকে, মোট উপযোগ শূন্য হওয়ার পরে, হ্যাঁ প্রান্তিক উপযোগ শূন্য হওয়ার পরে যদি কেউ দ্রব্যটি আরো ভোগ করতে থাকে তখন মোট উপযোগ হ্রাস পেতে থাকে। ফলে অবস্থায় প্রান্তিক উপযোগ নেগেটিভ হয়ে যায়, যেটা আমরা এখানে দেখেছি যে এই প্রান্তিক উপযোগ শূন্য, এরপরও যদি কেউ এই দ্রব্যের ভোগ আরো বি বিন্দুর পরে আরো বাড়াতে চায়, ইউর ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। শুনতে পাচ্ছ তোমরা আমাকে? হ্যালো, জি জি স্যার। স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ? আমার ইন্টারনেট Yes, sir. কানেকশন নোটিফিকেশন আসতেছে, ইন্টারনেট কানেকশন আনস্টেবল দেখাচ্ছে, এই জন্য বলছি। আচ্ছা, 40 মিনিট হলে আমাদের লাইন ডিসকানেক্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? তো তোমরা যারা ইন্টারেস্টেড তারা আবার জয়েন করতে পারবা, ঠিক আছে? আমি আরো দরকার হলে 5-10 মিনিট তোমাদের বাড়তি ক্লাস নেব, ঠিক আছে? জি তাহলে স্যার। প্রান্তিক উপযোগ শূন্য হওয়ার পরও যদি দ্রব্যটির ভোগ অব্যাহত থাকে তাহলে মোট উপযোগ হ্রাস পায়। এই যে আমরা দেখতেছি প্রান্তিক উপযোগ শূন্য হওয়ার পরও যদি দ্রব্যটির ভোগ অব্যাহত থাকে তখন এখান থেকে দেখা যাচ্ছে এই বিন্দুর পরে এদিকে আসলে উপযোগ হ্রাস পাচ্ছে, তার মানে মোট উপযোগ হ্রাস পাচ্ছে। তখন প্রান্তিক উপযোগ কি হয়? ফলে এই অবস্থায় প্রান্তিক উপযোগ নেগেটিভ হয়ে যায়। আমরা এখান থেকে দেখতেছি প্রান্তিক উপযোগ, এই যে এই লাইন থেকে প্রান্তিক উপযোগ এখানে নেগেটিভ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের মূলত মোট উপযোগ প্রান্তিক উপযোগের মধ্যকার সম্পর্ক। হ্যাঁ, তো তোমাদের এখানে আমরা যে কোয়েশ্চেনটা এই পর্যন্ত যতটুকু পড়ছি, এখান থেকে তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে যে উপযোগ কাকে বলে, হ্যাঁ মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক দেখাও, অথবা মোট উপযোগ প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য দেখাও, অথবা কার্ডিনাল ইউটিলিটি অর্ডিনাল ইউটিলিটি, এটা আসবেই মাস্ট। তোমাদের যে নেক্সট কোয়েশ্চেন থাকবে সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইন কোর্সের মধ্যে তোমাদের 20 মার্কের কোয়েশ্চেন, ওখানে সাধারণত 5টা বা 6টা তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন করা হয়, আর বাকি 10 নম্বরে একটা, 5 নম্বরে একটা, ঠিক আছে? 4 নম্বরে একটা, 10 নম্বরে একটা, তাহলে 10 আর 4 এখানে 14, আর ওখান দিয়ে 6, টোটাল 20 নম্বরের কোয়েশ্চেন। তো ওখানে এই কার্ডিনাল ইউটিলিটি অর্ডিনাল ইউটিলিটি অথবা প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগের মধ্যে সম্পর্ক, এই কোয়েশ্চেন গুলো থাকবেই মাস্ট। আচ্ছা, এরপরে আমরা আরেকটা এখানে গুরুত্বপূর্ণ, যে তোমরা চাহিদা রেখা পড়ে আসছো ফার্স্ট ইয়ারে, চাহিদা রেখা আসলে কোত্থেকে আসছে? হ্যাঁ, চাহিদা রেখা দিয়ে আমরা পড়ছি, চাহিদা হচ্ছে কি, কেউ বলতে পারবা? তোমাদের মধ্যে কেউ একজন বলো তো দেখি, কে আছে? ইসরাত জেরিন, বলো দেখি তুমি, চাহিদা কাকে বলে বলো? ইসরাত, তোমার আনমিউট করো, হ্যাঁ আনমিউট করো ইসরাত। চাহিদা কাকে বলো বলো, ফার্স্ট ইয়ার তো পড়ে আসছো। ইসরাত আসো? কে আসো আমার সাথে বলো? পপসি বলো, পপসি। বলো। হ্যাঁ, বলো। আর তোমাদের এই অবস্থা হলে কেমনে হবে? স্যার
দ্রব্য বা পণ্য ভোগ করার ইচ্ছাকে চাহিদা বলে? আবার বলো। কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে। হ্যাঁ, আকাঙ্ক্ষা, ইচ্ছা এবং সামর্থ্য। আকাঙ্ক্ষা, ইচ্ছা এবং সামর্থ্য। অর্থাৎ চাহিদা হওয়ার জন্য 3টা কন্ডিশন ফুলফিল করতে হয়। 1 নম্বর আকাঙ্ক্ষা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে এবং সামর্থ্য থাকতে হবে। তোমার যদি সামর্থ্য না থাকে, হ্যাঁ, তাহলে ওটা চাহিদা হবে না। চাহিদা হওয়ার জন্য ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং সামর্থ্য, এই 3টা থাকতে হবে। আচ্ছা, চাহিদা বিধি কাকে বলে বলো তো দেখি? চাহিদা বিধি। কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা হুম দাম কমলে চাহিদা বাড়ে। হুম এইখানে গুরুত্বপূর্ণ একটা তুমি বিষয় বলো নাই, সেটা হচ্ছে অন্যান্য অবস্থা দাম অপরিবর্তিত। ও চাহিদার সম্পর্ক যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয় তাকেই তো চাহিদা বিধি বলে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তবে তুমি এখানে একটা গুরুত্বপূর্ণ টেকনিক্যাল জিনিসকে বাদ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে। এখানে অবশ্যই চাহিদা বিধি যখন আমরা ব্যাখ্যা করব তখন একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে চাহিদা অনেক কিছুর উপর নির্ভর করে। চাহিদা কি অনেক বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে? চাহিদা নির্ভর করে দ্রব্যের দামের উপর, অর্থাৎ নিজস্ব দাম। একটা দ্রব্য, ধরো একটা কলম, কলমের একটা নিজস্ব দাম আছে, ঠিক আছে? আবার কলমের যে নিজস্ব দাম বলতে ধরো ইকোনো ডিএক্স বা ইকোনো বলো, ইকোনো একটা কলম, ঠিক আছে? কলম তো শুধু ইকোনো কোম্পানি তৈরি করে না, অনেক অনেক কলম, অনেক কোম্পানি কলম তৈরি করে। তাহলে এখন আমি একটা কলম কিনবো, কলমের কোয়ালিটি দেখবো, কলমের বিকল্প যেই আরো উৎপাদন করে যারা, হ্যাঁ, তাহলে একটা কলমের দাম শুধু কলমের নিজস্ব দামের উপর তো নির্ভর করে, প্লাস অন্যান্য যে কলমের পাশাপাশি পরিবর্তিত যে কলম আছে বা পরিপূরক যে, ওগুলোর উপরও কলমের দাম নির্ভর করে। আবহাওয়ার উপর নির্ভর করে, পরিবেশের উপর নির্ভর করে, তারপরে এভাবে আয়ের উপর নির্ভর করে, ঠিক আছে? যে যার আয় বেশি সে দেখা যায় দামি কলম কিনে। 5 টাকা দামের কলমও আছে, 10 টাকা দামের কলম আছে, 50 টাকা দামের কলম আছে। যার আয় কম সে দেখা যায় 5 টাকা দামের কলম কিনে, আর যার আয় বেশি সে 50 টাকা দামের কলম কিনে। তাহলে আমরা দেখতেছি একটা দ্রব্যের চাহিদা, কলমে একটা দ্রব্য, সেভাবে একটা দ্রব্যের চাহিদা শুধু ওই দামের উপর নির্ভর করে না, দামের পাশাপাশি অন্যান্য দ্রব্যের দাম, অন্যান্য দ্রব্য বলতে পরিপূরক দ্রব্য আছে, পরিবর্তক দ্রব্য আছে, তার ভোক্তার আয়, রুচি, অভ্যাস ইত্যাদির উপর নির্ভর করে। তো সেই জন্য আমরা বলছি শুধু যখন চাহিদা বিধি আমরা ব্যাখ্যা করব তখন বলবো যেহেতু চাহিদা অনেক কিছুর উপর নির্ভর করে, সেজন্য অনেক কিছু সবগুলা কি স্থির ধরে শুধুমাত্র দামের সাথে যখন চাহিদার সম্পর্ক ব্যাখ্যা করা হবে, অর্থাৎ দাম বাড়লে চাহিদার পরিমাণ কমবে, দাম কমলে চাহিদার পরিমাণ বাড়বে। আদার থিংস রিমেনিং কনস্ট্যান্ট। আদার থিংস বলতে যে অন্যান্য যে চাহিদার অন্যান্য যে নির্ধারকগুলো, অর্থাৎ চাহিদাকে যে যে সমস্ত অন্যান্য যে বিষয়গুলো প্রভাবিত করে সেগুলাকে স্থির ধরতে হবে এই ক্ষেত্রে। সেজন্য চাহিদা বিধি ব্যাখ্যা করার সময় অবশ্যই শুরুতে বলতে হবে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে, মানে অন্যান্য অবস্থা স্থির থেকে কোন দ্রব্যের দামের সাথে ওই দ্রব্যের চাহিদার যে পরিমাণের সম্পর্ক যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় চাহিদা বিধি। বুঝাইতে পারছি কিনা আমি? আমাদের এখন যে কনসেপ্ট আমরা পড়বো ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, এই ইউটিলিটি মূলত এই ইউটিলিটির উপর ভিত্তি করেই আমরা চাহিদা বিধি বা চাহিদা রেখা ব্যাখ্যা করা হয়ে থাকে, ঠিক আছে? মূলত এই ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি বা কর্মহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি থেকেই চাহিদা বিধিটা পাওয়া যায়, এবং চাহিদা বিধিটা মূলত এখান থেকেই ড্র করা হয়েছে, ঠিক আছে? তো আমরা চাহিদা বিধি কিভাবে ড্র করে সেটা দেখাবো, তার আগে আমরা কর্মহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কাকে বলে সেটা আমরা আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তোমাদের সাথে আমাদের হয়তো যেহেতু 40 মিনিটের একটা রেস্ট্রিকশন আছে, হয়তো ডিসকানেক্ট হয়ে যেতে পারো, ঠিক আছে? তা আমরা বেশি না, জাস্ট 5 মিনিট আমরা বাড়াবো, এরপর আমরা আগামী ক্লাসে আবার এটা নিয়ে আলোচনা করব। এটা গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, এটা তোমাদের এই অর্থনীতির স্টুডেন্টদের জন্য এই বিধিটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ বিধি হচ্ছে কর্মহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি,
যা ভোক্তার আচরণ বিশ্লেষণ ও ব্যক্তির চাহিদা নিরূপণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জার্মান অর্থনীতিবিদ হারম্যান হেনরিক গোসেন সর্বপ্রথম কর্মনাশমান প্রান্তিক উপযোগ বিধির উল্লেখ করলেও প্রখ্যাত অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল তার সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করেন। অর্থাৎ কর্মনাশমান প্রান্তিক উপযোগ বিধিটি মূলত হেনরিক গোসেন সর্বপ্রথম ধারণা দিলেও এটার মূল ব্যাখ্যাকারী হচ্ছে আলফ্রেড মার্শাল, বিখ্যাত অর্থনীতিবিদ। কর্মনাশমান প্রান্তিক উপযোগ বিধি কতগুলো অনুমতি শর্তের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। অনুমতি শর্তগুলো নিম্নরূপ। অর্থাৎ কর্মনাশমান প্রান্তিক উপযোগ বিধি, এটা যদি আমরা ব্যাখ্যা করতে যাই, আমাদের এই নিম্নোক্ত 9টা অনুমতি আমাদের মাথায় রাখতে হবে। এই 9টা অনুমতি যদি আমরা ধরি, তখন আমরা কর্মনাশমান প্রান্তিক উপযোগ বিধিকে ব্যাখ্যা করতে পারবো। নাইলে কর্মনাশমান প্রান্তিক উপযোগ বিধি কাজ করবে না, বিধিটি কাজ করবে না। যেরূপ তাহলে এখানে আমাদের অনুমতি শর্তগুলো কি? উপযোগের সংখ্যাগত পরিমাপ সম্ভব, সংখ্যাগত পরিমাপ সম্ভব। অর্থাৎ আমরা এই কার্ডিনাল ইউটিলিটি, এখানে কার্ডিনাল ইউটিলিটি এখানে কাজ করবে, অর্থাৎ উপযোগকে সংখ্যায় পরিমাপ করা যাবে। এখানে অর্ডিনাল ইউটিলিটি যদি অনুমতি ধরা হয়, তাহলে